আমি এখানে তৃণমূলকে দোষ দিই না। আমি তো বলব যে মমতা ব্যানার্জির এখানে একদম কোনো দোষ নেই। উনি খুব ভালো নেত্রী হতে পারতেন, জানেন তো? উনি খুব ভালো নেত্রী হতে পারতেন এবং তৃণমূল সরকারের ওনাদের লোকেদেরই বক্তব্য যে উনি মা শারদা নাকি, জানি না, আমার তো মনে হয় না। যাই হোক, হতেই পারতেন উনি। হ্যাঁ, না হবার কিছু নেই। উনি যথেষ্ট সৎ আমি মনে করি। প্রচুর কাজ করেছেন এবং প্রচুর কাজ করতে পারতেন যদি ওনার আশপাশে ওই হয় না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। আপনি যদি আপনার আশেপাশে যদি সবাই ক্রিমিনাল থাকে, আপনি রামকৃষ্ণ হয়ে বেশি দিন বাঁচতে পারবেন না। এসআইআর নিয়ে তোলপাড় গোটা পশ্চিমবঙ্গ, তোলপাড় বঙ্গীয় রাজনীতি। একাধিকবার বাংলার মানুষ দেখেছে শাসক বনাম বিরোধীদের লড়াই। একে অপরকে আক্রমণ শানিয়েছে দুই শিবির এসআইআর প্রসঙ্গে। ক্ষোভ দেখা গেছে সাধারণ মানুষের মধ্যেও। মমতা ব্যানার্জির সুপ্রিম কোর্টে সওয়াল থেকে শুরু করে এসআইআর এ হয়রানির শিকার হওয়া সাধারণ মানুষদের নিয়ে দিল্লি যাওয়া, গোটা দেশ দেখেছে মমতা ব্যানার্জির নতুন এক রূপ। বঙ্গভবন থেকে শুরু করে নির্বাচন কমিশনের অফিস, চেনা পরিচিত সেই বিরোধী নেত্রীর ভূমিকায় ধরা দিয়েছেন মমতা ব্যানার্জি। কেসে লাস্ট হিয়ারিং এর যদি আমরা মাথায় রেখে চলি, আপনার মতে সারাংশ কি বেরোলো? গুরুত্বপূর্ণ সারাংশ এসআইআর এর কি বেরোলো? দেখুন, আপনি যদি বলেন এসআইআর এর কি সারাংশ, তো আমি বলবো যে এসআইআর তো প্রচণ্ডভাবেই প্রয়োজন। আজকের দিনে মেন কোয়েশ্চেন যেটা হভার করছে, মানে এসআইআর দরকার না এসআইআর দরকার নেই, এক। আর দুই হচ্ছে এসআইআর এর কী প্রয়োজনীয়তা। এবার একটা জিনিস আপনি ইম্যাজিন করুন, এসআইআর তো আগেও হয়েছে, এরকম তো নয় যে এই প্রথমবার হচ্ছে। এবং আগেরবার যখন এসআইআর হয়েছিল তখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চেয়েছিলেন, আমরাও দেখেছি, সবাই গেছিলাম ইলেকশন কমিশনে। তখন তো, এখন তো তাও সুবিধা, বাড়িতে বাড়িতে লোক আসছে, আপনার ডেটা নিয়ে যাচ্ছে। তখন তো এটাও ছিল না, গিয়ে গিয়ে মানে ডিপোজিট করতে হয়েছিল। এবার এসআইআর এর প্রয়োজনীয়তা কি? আচ্ছা, আপনি ভাবুন, আপনার কাছে আধার কার্ড আছে, আপনার কাছে ভোটার কার্ড আছে, আপনার কাছে ইন্ডিয়ান পাসপোর্টও আছে। কালকে আপনি একটা বেটার অপরচুনিটি পেলেন, আমেরিকাতে চলে গেলেন, রাইট? এবার আপনি আমেরিকার সিটিজেনশিপ নিলেন। এবার ইন্ডিয়া ডাজেন্ট অ্যালাউ ডুয়াল সিটিজেনশিপ, তো ইউ হ্যাভ টু সারেন্ডার ইয়োর ইন্ডিয়ান পাসপোর্ট। তো আপনাকে তখন কি হবে, ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে একটা কার্ড দেওয়া হবে, ওসিআই কার্ড, যেটাকে বলা হয় মানে সেকেন্ডারি ইন্ডিয়ান পাসপোর্ট টাইপ, যাতে করে আপনি সব কিছু করতে পারেন, যাওয়া আসা, মানে সব কিছুই করতে পারেন, জমি কেনা, বাড়ি কেনা, সব করতে পারবেন। অনলি বার ইজ ভোটিং। এবার ধরুন আপনার কাছে আধার কার্ড রয়েছে, প্যান কার্ড রয়েছে, সবই রয়েছে, কিন্তু ইউ আর নট এ ভোটার। তাহলে এটা কে আইডেন্টিফাই করবে? নামগুলো তো ইট হ্যাজ টু বি স্ট্রাক অফ। আমি তো জানি না যে লোকটা সিটিজেন আমেরিকার, হোয়াট রাইট হি হ্যাজ টু ভোট ইন ইন্ডিয়া। হি মাইট বি হ্যাভিং সাম ম্যালাফিডে ইন্টেনশন। ওটা হতেই পারে ওই লোকটার কোনো অসৎ উদ্দেশ্য আছে। যে লোকটা ভারতের নাগরিকত্ব ছেড়ে দিয়ে আজকে পাকিস্তানের নাগরিকত্ব নিয়েছে, আমি তাকে কেন অ্যালাউ করবো ভারতবর্ষে ভোট দিতে? আপনি কেন বলছেন যে এসআইআর দরকার নেই? যে লোকটা ভারতের নাগরিকত্ব ছেড়ে দিয়ে আজকে বাংলাদেশ, নেপাল, ভুটান বা XYZ, বাংলা, নেপাল, ভুটান ছেড়ে দিন, আপনি বাংলাদেশ বা ধরুন যে কোনো ভারতের যে অ্যান্টি দেশ চাইনার নাগরিকত্ব গ্রহণ করেছে, তাকে আমি কেন অ্যালাউ করবো ভারতবর্ষে ভোট দিতে? তার কি উদ্দেশ্য? তার তো অসৎ উদ্দেশ্য থাকতে পারে। কালকে তো সে দেখা গেল ভোটে দাঁড়িয়েও গেল নেতার মন্ত্রী হয়ে। আপনি বলছেন এসআইআর দরকার নেই? এটা হচ্ছে প্রথম, প্রচণ্ডভাবে দরকার। ধরুন কেউ মারা গেছে, ঠিক আছে, মারা যাওয়ার পরে আপনার ডেথ সার্টিফিকেট হয়, কিন্তু অনেক সময়তেই ওই যে মারা গেছে ওইটাকে ইলেকশন কমিশনের ওয়েবসাইট আছে, সেখানে আপলোড করতে হয় ডেথ সার্টিফিকেট দিয়ে, টু রিমুভ হিজ অর হার নেম, ওনার নাম ডিলিট করার জন্য আপলোড করতে হয়। আপনি বলুন, আমাদের দেশে যেহেতু ম্যাক্সিমাম পপুলেশনটাই শ্রমজীবী, তাদেরকে খেটে খেতে হয়, কার এত টাইম আছে বলুন তো? ওয়েবসাইট খুলবে, বসবে, একটা আপলোড দেবে, কে মারা গেছে বলবে, তারপরে সেটা আবার আপলোডও হবে না, টাইম নেই। দেখা গেল মৃত ভোটার, বছরের পর বছর মৃত ভোটার রয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে যেটা হচ্ছে মানে বাই স্ট্যাটিউট
আইনত দিক দিয়ে যারা বার ভোট দিতে পারে না তাদেরকে আইডেন্টিফাই করা, মৃত ভোটার আইডেন্টিফাই করা, অনেক সময় ইনফিল্ট্রেট করছে। আমাদের যেগুলো বর্ডারিং স্টেট ভারতবর্ষে, যেরকম ধরুন কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিমবঙ্গ, এখানে আপনি যদি একদম বর্ডার সংলগ্ন এরিয়াতে যান তাহলে আপনি দেখবেন যে হয়তো 50, 100, 200 টাকাতে আধার কার্ড তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই যে আধার কার্ড তৈরি হয়ে যাচ্ছে, সিম কার্ড পেয়ে যাচ্ছে, তো এবার এরা যদি ভোট দেয় আপনার তো ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাবে, আপনার তো পুরো একটা মানে দেশের পুরো অর্থনীতি কোল্যাপস করে যাবে, জিডিপি কোল্যাপস করে যাবে। তো এসআইআর তো ভেরি মাচ নেসেসারি, এটা তো অপোজ করাই উচিত না। মেবি কারুর যদি কোনো সমস্যা থাকে, আজকে ধরুন মাননীয়া বলুন বা সিপিএম বলুন বা বিজেপি বলুন বা অন্য কোনো পার্টি বলুন, বিএচপি, যে কোনো পার্টি বলুন, কারুর সমস্যা থাকলে এসআইআর এর প্রসিডিওর নিয়ে সমস্যা থাকতে পারে, বাট এসআইআর নিয়ে তো কারোর সমস্যা থাকা উচিত নয়। কালকে যদি আমাদের দেশ বলে প্রত্যেকজন ভারতীয়কে একটা করে নতুন প্রমাণপত্র দেওয়া হবে যে সে ভারতীয়, তাহলে আপনি গিয়ে সেটাকে অপোজ করবেন, কেন আমি ভারতীয় নই? আরে এটাতে তো কোনো আপত্তির কোনো জিনিস নেই। আপনার প্রসিডিওর নিয়ে কোয়েশ্চেন হতে পারে, তো আপনার যে কোয়েশ্চেন সেটা প্রসিডিওরগত হতে পারে, বাট এসআইআর নিয়ে আমার মনে হয় না যে কোনো মানে বিরোধী দল নেতাদেরও এটা নিয়ে আপত্তি থাকা উচিত। আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন আমার মৃতদেহর ওপরে এসআইআর হবে এই বাংলায়। সেখান থেকে আজকে আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে এসআইআর একদম যেভাবে চলছে সেভাবেই চলবে, শুধু আরও 7 দিনের বেশি টাইম দিল ডকুমেন্টেশন ভেরিফিকেশনের জন্য। আপনার কি মনে হয় এই এক্সটেনশন অফ ডেডলাইনটাতেও সঠিকভাবে এসআইআর প্রসেসটা করা যাবে? ইজ ইট সাফিসিয়েন্ট ইনাফ? দেখুন, দুটো ডিফারেন্স বলি। আমার ছোটোবেলায় যখন আমি পড়াশোনা করতাম, আমাদের একটা টিচার ছিল, অঙ্কের টিচার, তো সে ওনার থেকেই শেখা ইচ্ছা আর সদিচ্ছার মধ্যে একটা বিশাল পার্থক্য আছে। তো আমাদের বলতো, ওই টিচারই আমাদের বলতো যে দেখ, তোরা সবাই বলছিস সবারই মনে হয়তো ইচ্ছা আছে, হ্যাঁ ডাক্তার হবি বা ইঞ্জিনিয়ার হবি বা বড় অ্যাডভোকেট হবি বা প্রেসিডেন্ট হবি, কিন্তু এটা তোদের ইচ্ছা। তো রাত্রিবেলায় ঘুমোতে ঘুমোতে মানুষের অনেকেরই অনেক রকম ইচ্ছা হয়, স্বপ্ন দেখে, ইচ্ছা। কিন্তু সদিচ্ছা মানে যে সে ইচ্ছাটাকে বাস্তবে নিয়ে যাবে। ঠিক আছে, কেউ ইচ্ছে করলো যে হ্যাঁ সে বড় হয়ে বিল গেটস হবে, তো সে বিল গেটসই হবে, তো সেটা তার সদিচ্ছা। তো ইফ ইউ পারসিউ সামথিং ইউ উইল অ্যাটেন ইট। মন থেকে যদি কেউ চায় কিছু করবার, সেটা করতে পারে। তো সুতরাং আমাদের এখানে তো ইচ্ছা, অনেক পার্টি, নেতা, মন্ত্রী, নানান রকম ইচ্ছা থাকে। সদিচ্ছা কার যে কোথায় আছে সেটা ভোটের পরে বোঝা যায়। এর আমি একটা এক্সাম্পল দিই। একবার কি হয়েছিল, হিটলারের একটা গল্প, এটা আমি জানি না এর সত্যতা কতটা, বাট এটা গল্প পড়াই, সেখান থেকেই বলছি। হিটলারের কোলে একটা মুরগি ছিল। এবার হিটলার কী করছিল, সেই মুরগিটার পালক এরকম করে উপরে দিচ্ছিল। তো বাকি সোলজাররা, হিটলার তখন ডিক্টেটর, কেউ কিছু বলতে পারছে না, উপরে দিয়ে এরকম করে ছেড়ে জোরে মাটিতে ফেলে দিল। মুরগিটা ছটফট করছে। দিয়ে খানিকক্ষণ পরে হিটলার কিছু দানা, পাখির দানা হাতে করে নিয়ে মুরগিটাকে ডাকলো। মুরগিটা এসে তার হাতে বসে পরম আনন্দে সেই দানা খাচ্ছে। তখন সোলজাররা বললো যে আচ্ছা এটা করার কারণটা কি? তো বললো যে দেখো, এইটাই সেই মুরগি যাকে আমি ততটাই যন্ত্রণা দিলাম যতটা যন্ত্রণা দিলে কোনো জন্তু আর ফিরে তাকাবে না, কিন্তু যখন তাকে খাবারটা দেখালাম সে কিন্তু সব যন্ত্রণা ভুলে গিয়ে সেই খাবার খেতে শুরু করে দিল। তো আমাদের দেশে হচ্ছে এরকম যে 5 বছর পরে ভোট হয়, 4.5 বছরের প্রচুর প্রতিশ্রুতি, মানুষ পুরো মানে সবাই মনের ভেতরে একটা জ্বালা যে এটা হচ্ছে না সেটা হচ্ছে না। লাস্ট 6 মাসে সব জ্বালা ভুলে গেল। ঠিক আছে, একটা সম্পূর্ণ আলাদা কিছু পলিসি নিয়ে এলো, সেই হিটলারের মুরগির মতো অবস্থা হলো। সুতরাং কি হবে আর কি হবে না এটা বলা খুব মুশকিল। 7 দিন কেন, যদি চায়, যদি সরকারের যদি মানে সদিচ্ছা থাকে তাহলে একদিনেও হয়ে যেতে পারে। আর যদি সরকারের সদিচ্ছা না থাকে তাহলে 7 দিন কেন, 7 বছরেও এসআইআর কমপ্লিট হবে না। সুপ্রিম কোর্টে মমতার দাবি মাইক্রো অবজারভারদের সরাতে হবে এসআইআর প্রক্রিয়া থেকে। নির্বাচন কমিশনের পাল্টা দাবি, রাজ্যকে গ্রুপ বি অফিসারের তালিকা চেয়ে 5 বার চিঠি দিয়েও তার কোনো জবাব মেলেনি। রাজ্য অফিসারদের তালিকা দিতে অস্বীকার করেছে, চিঠির উত্তর দেয়নি। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে মানুষের নাম বাদ দেওয়া যাবে না, দাবি মমতার। এদিকে লোকসভার স্পিকার ওম বিড়লা কংগ্রেসের 4 জন সাংসদকে বরখাস্ত করেছেন। রাহুল গান্ধী তার বিরুদ্ধে নো কনফিডেন্স মোশন আনেন 118 জন সাংসদকে নিয়ে, কিন্তু তৃণমূল সাপোর্ট করেনি।
জল্পনা উঠছে টিএমসি বিজেপি সেটিংয়ের। সবকিছু নিয়ে কথা বলেছেন আইনজীবী সিদ্ধার্থ গোস্বামী। শুনে নেব একবার কি বলেছেন তিনি। যদি ধরা যায় এসআইআর 21শে ফেব্রুয়ারির মধ্যে কমপ্লিট করা গেল না, তাহলে আপনার কি মনে হয় নির্বাচন স্থগিত করে দেওয়া যেতে পারে বা পিছিয়ে দেওয়া যেতে পারে, এরকম সম্ভাবনা আছে? অবশ্যই এসআইআর যদি কমপ্লিট না হয় তাহলে ইলেকশন কমিশনের কাছে তো ইলেকটোরাল লিস্টই তৈরি হবে না। যদি প্রপার ইলেকটোরাল লিস্টই যদি তৈরি না হয় তাহলে ইলেকশনটা কন্ডাক্ট হবে কি করে? কে ভোটার, ভোটটা দেবে কি করে, জানবে কোত্থেকে? মুখ্যমন্ত্রী তো বলছে আমাদের লাস্ট ভোটের যে লিস্ট আছে সেই ভোট লিস্টের ভিত্তিতেই এবার ভোট হবে, তাই জন্য এসআইআর। আমার এটা মনে হয় না, কারণ যে কোনো জিনিস যখন ডিক্লেয়ার হয়ে গিয়েছে তো দ্যাট হ্যাজ বিন ডিক্লেয়ার থ্রু অ্যান অর্ডার, তার প্রপার অর্ডার পাস হয়েছে, সেটা ডিক্লেয়ার হয়েছে এবং মাননীয় অলরেডি সেটা সুপ্রিম কোর্টে মামলাও করে নিয়েছেন এখন এসআইআর। তো এখন প্রত্যেক কটা জিনিস কোর্টের সুপারভিশনে হচ্ছে, সব কিছু কোর্টের সুপারভিশন, সব কিছুই ম্যাটার অফ রেকর্ড। তো সুতরাং আজকের দিনে এসআইআর না হলে, এসআইআর ছাড়া আগের ভোটার লিস্টে ভোট হবে, আমার মনে হয় না এটা হবে এবং হওয়া উচিত না। আমাদের মুখ্যমন্ত্রী মাইক্রো অবজারভারের রোল নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রথম অ্যালিগেশন ওনার যে মাইক্রো অবজারভার শুধুই বাংলায় আসছে এবং এসছে এসআইআর এর জন্য, এবং বেশিরভাগই মাইক্রো অবজারভাররা বিজেপি লেড স্টেটস থেকে এসছে। সেকেন্ডলি, ইলেকশন কমিশন 5 বার মুখ্যমন্ত্রীর কাছ থেকে গ্রুপ বি অফিসারের লিস্ট চেয়েছে, পাননি। হিয়ারিং এর আগে তড়িঘড়ি করে মুখ্যমন্ত্রী লিস্ট জমা দেন, কিন্তু সেখানেও ঠিক করে প্রোফাইল দেওয়া হয়নি। এই ক্ষেত্রে কোর্টের রায় দিয়েছে যে মাইক্রো অবজারভার এবং গ্রুপ বি অফিসার একসাথে মিলে এবার কাজটা করবে। কিন্তু যদি প্রোফাইল না জানা যায়, মানে এদের কি সত্যি ডিসিশন, এরা ভুল ডিসিশন তো নিতে পারে, একটা রাইট ভোটারকেও তো এরা ডিলিট করে দিতে পারে। এ ব্যাপারে আপনি কি বলতে চান? দেখুন, হিউম্যান এরার সবসময়তেই থাকবে, এটাই স্বাভাবিক। ইনফ্যাক্ট হিউম্যান এরার কেন, আপনার যদি রোবট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কম্পিউটার, ইভেন সেখানেও এরার থাকে। তো 100% এরার ফ্রি সমাজ কখন হতে পারে না, সেটা হচ্ছে ইউটোপিয়া। পৃথিবীর ভেতরে 100% এরার ফ্রি না কোনো মানুষ হয়েছে, না কোনো সমাজ হয়েছে। তো 100% এরার ফ্রি কোনোদিনই সম্ভব না। অবভিয়াসলি এরার থাকবে, থাকাই স্বাভাবিক, ঠিক আছে। এবার বলছেন যে আপনি বিজেপি লেড কিছু স্টেট থেকে আসছে কি আসছে না। এখন দেখুন, একটা স্টেটের এইগুলোই তো হচ্ছে মাস, মানে কি বলে, ক্লাস পলিটিক্স আমি বলবো, এগুলো খুব আনফর্চুনেট। আপনি ধরুন আজকে যদি ধরুন আমি দিল্লিতে যাই, আমাকে যদি কেউ বলে ও ওটা তো মমতা লেড স্টেট, এখানে ঢুকতে দিবি না, আমি তো দিল্লিতে প্রায়ই যাই, আমাকে তো কেউ বলেনি। আমাকে তো উল্টে লোকে বলেছে আচ্ছা বাঙালি হো, বেঠো, এই হো সেই হো, হ্যাঁ আপনাদের অনেক মনীষী আছে, ভালোভাবেই কথা বলেছে। তাহলে আপনি একটা স্টেট থেকে আসছে, তাকে দাগিয়ে দিচ্ছেন বিজেপি, তাহলে ওয়্যার ইজ ডেমোক্রেসি? আমাদের তো ভারতবর্ষ তো একটা ডেমোক্রেটিক কান্ট্রি। আমাদের এখানে প্রত্যেক কটা স্টেটে যে স্টেটের যে চিফ মিনিস্টার, তার পার্টি আইডিওলজি কি সব স্টেটের সব লোকের? সেটা যদি হতো তাহলে পশ্চিমবঙ্গে সবাই টিএমসি, উত্তরপ্রদেশে সবাই বিজেপি, সেটা তো নয়। তাহলে আপনি একটা স্টেট থেকে আসছে, তাদেরকে আপনি দাগিয়ে দিচ্ছেন সেই স্টেটের সেই পলিটিক্যাল পার্টির সঙ্গে, এটা আমার মনে হয় না উচিত। সে সরকারি কর্মচারী এবং সে তার ডিউটি ডিসচার্জ করবে। হ্যাঁ, সে বায়াসড হতে পারে, আবার সে বায়াসড নাও হতে পারে। যদি কারোর মনে হয় যে সে বায়াসড, তো উইথ প্রপার এভিডেন্স তার এগেনস্টে সেই প্রসিকিউশন হবে, ইলেকশন কমিশন তার দায় নেবে। মুখ্যমন্ত্রী খুব কঠোরভাবে এটাও বলেছে, লজিক্যাল ডিসক্রিপেন্সির ব্যাপারে যদি শুধু নামের মিসম্যাচ হয় তাহলে কিন্তু সেই নাম কোনোভাবেই ডিলিট করা যাবে না। এই ব্যাপারে আপনার কি মতামত? দেখুন, পশ্চিমবঙ্গে এসে না কিছু কিছু লজিক ইললজিক্যাল হয়ে যায়। কীরকম বলি, আমাদের বাড়ির সামনেই দেখা, ইনফ্যাক্ট আমার সাথেই হয়েছে ঘটনাটি। সেটা হচ্ছে এসআইআরে দুজন ভাই, একই বাবা, বিএলও বলছে একজন ভাইয়ের নাম এসে গেছে লিস্টে, আরেকজন ভাইয়ের আসেনি। কেন আসেনি? বলছে বাবার নাম মিলছে না। এটা সম্ভব? তাহলে ফ্যালাসিটা, ভুলটা কার? ভুলটা যে লোকটা এন্ট্রি করছে তার। এরা কি করছে, এরা হচ্ছে এতটাই কুঁড়ে হয়ে গেছে, সরি টু সে, আমি সবাইকে নিয়ে বলছি না, আমি জেনারেলাইজড করছি না, আমি 100 জনের মধ্যে 100 জনকে বলছি না, 100 জনের মধ্যে 2 জন হতে পারে বা 100 জনের মধ্যে 1 জন হতে পারে, বাট এতটাই কুঁড়ে হয়ে গেছে, এরা নামটাকে ট্রান্সলেট করছে বা ওই মানে নামটাকে পুরো ফেলেই দিচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাও গুগলের, যেটা একদম ট্রাস্টেড একটা সফটওয়্যারই নয়। এর ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার নাম
নিজের মতো নিয়ে নিচ্ছে। এবার কারোর হয়তো বাবার নামের এ আছে, সেটা এটা ও হয়ে যাচ্ছে, ব্যাস একজনই মানে ভাই ভাই, এর বাবার নাম অচিন্ত এ দিয়ে, ওর বাবার নাম অচিন্ত ও দিয়ে, আর নাম মিলছে না। যখন মেলাচ্ছে 2002 ভোটার লিস্ট, তখন আর নাম মিলছে না। তো এটার জন্য দায়ী কে? তোমাকে তো এরকম নয় যে 5,000 লোকের নাম এন্ট্রি করতে দেওয়া হয়েছে, তাই জন্য তো বুথ লেভেলে ছোট 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 বিএলএ ভাগ করেছে, এবং রাইটলি তাই জন্য মাইক্রো অবজারভার পাঠিয়েছে, যে আরও ভাগ করে দেওয়া হচ্ছে, যে ভাই তুমি 50টা পারবে, 100টা পারবে, তা 100টাই করো, বাট 100টা তো ডিলিজেন্টলি করো। তুমি 100টা নাম এন্ট্রি করছো মানে রান্না করতে করতে, ঠিক আছে, তা তো ভুল নাম এন্ট্রি হবে, ভুল নাম এন্ট্রি হচ্ছে। এবার ভুল নাম এন্ট্রি হচ্ছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি হচ্ছে। এবার কিছু কিছু জায়গায়, এটা তো আমি ভিডিওতেই দেখলাম, প্রচুর বিএলওদেরই বক্তব্য, হ্যাঁ, ছেলের বয়স হচ্ছে বাবার বয়স হচ্ছে বেশি, ঠিক আছে, বাবার বয়স দেখা গেল 24 বছর, ছেলের বয়স হচ্ছে 75 বছর। তো এখন এইগুলো তো এসে ওই পশ্চিমবঙ্গে এসে ওই কৈলাস পর্বতের মধ্যে সব লজিকটাই ইললজিক্যাল হয়ে যায়। তো এভরিথিং স্টার্টস ফ্রম জিরো, প্রবাবলি সেটাই হচ্ছে। তো সেখানে এইগুলোকে যদি অ্যালাউ করে দেওয়া হয়, তাহলে তো মানে মুশকিল ব্যাপার, তাহলে তো আর মানে জাতি ধর্ম নির্বিশেষে সবাই অ্যালাউ করে দেওয়াই উচিত, সবাইকে, তাহলে ভোটের দরকার। এসআইআর থেকে আসবো একটা অন্য প্রসঙ্গে। রিসেন্টলি আনপার্লামেন্টারি বিহেভিয়ারের জন্য ওম বিড়লা কংগ্রেসের 4টে এমপিকে বরখাস্ত করে। তার এগেনস্টে রাহুল গান্ধী নো কনফিডেন্স মোশন আনে 118খানা এমপি নিয়ে, এবং টিএমসির কাছ থেকে সাপোর্ট চান। টিএমসি সাপোর্ট করেনি এখনো অবধি। এটা কি কোনোভাবে বিজেপিকে সাইলেন্টলি সাপোর্ট করার জন্য? আমি একটা ইন্টারেস্টিং ঘটনা বলি। আপনারা এবং সমস্ত দর্শকেরা সবাই যাতায়াত করে গাড়িতে, এবং আশা করি সবাই হাইওয়ে এক্সপ্রেসওয়ে ইউজ করে, তাই না? এবং দেখবেন টোল ট্যাক্সে এমএলএ বড় বড় লিখে, এমপি লিখে, কীভাবে গাড়িগুলো সাই সাই করে বেরিয়ে যায়, ঠিক আছে? তো এরা হচ্ছে আমাদের দেশের রিপ্রেজেন্টেটিভ, হ্যাঁ, পিপলস রিপ্রেজেন্টেটিভ সো কল্ড। আপনি যদি আরেকটু পুরনো যান আর্কাইভে, দেখবেন মাইক ছোড়াছুড়ি হচ্ছে, আছে, এগুলো অল আর রেকর্ড, পার্ট অফ রেকর্ড। পার্লামেন্টে মাইক ছুটছে। আরও দেখবেন পুরনো রেকর্ড, দেখবেন চটি দিয়ে মারামারি করছে। হ্যাঁ, এরা হচ্ছে পিপলস রিপ্রেজেন্টেটিভ। হ্যাঁ, থ্যাঙ্কস টু অল মিডিয়া, থ্যাঙ্কস টু ইউ অল, এবং ছোট ছোট সোশ্যাল মিডিয়া, সবারই হাতের ফোন, আরও ক্যামেরা, এখন ওই চটি ছোড়াটা বন্ধ হয়েছে, মাইক ছোড়াটা বন্ধ হয়েছে। কিছু শিক্ষিত লোক অবশ্যই এসছে পার্লামেন্টে, আর কিছু অশিক্ষিত লোকও আছে। তো আমার মনে হয় সকলের একটা ট্রেনিং দরকার, উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যেমনি একজন ভদ্রলোক, একটা লোকও তো মামলা করতে পারে ইন পার্সন, যে কোনো লোক, এক গ্রেট পার্সন, সেও চাইলে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, লোয়ার কোর্ট, যে কোনো কোর্টে মামলা করতে পারে। তাহলে কেন কোর্ট খুব বেশি এনকারেজ করে না, বা কেন সেই লোকটি, ভদ্রলোকটি কেন মামলা করতে পারে না? কারণ মামলার কিছু প্রসিডিওর থাকে, কিছু রুলস রেগুলেশনস থাকে, যেটা তার মনে হয় সে পারবে না, ডিফিকাল্ট, এবং তার জন্য সে একটা অ্যাডভোকেটকে হায়ার করে এবং রীতিমতো টাকা দেয়। তো পার্লামেন্টে কি, সংসদটা কি, আপনি যাচ্ছেন ওখানে, একটা স্পিকার, হি ইজ লাইক জাজ, তার সামনে আপনি ইট ইজ লাইক মামলা করছেন, আপনি তার সামনে আপনার বক্তব্য রাখছেন, সেটা অন ইয়ার হচ্ছে, রেকর্ড হচ্ছে, রেকর্ডে থাকছে, পুরো দেশবাসী সেটা দেখছে। সেখানে নিশ্চয়ই আপনার একটা প্রপার ট্রেনিং থাকা উচিত। আপনি এমন কিছু বলবেন না যেটা খুব ডেরোগেটরি হবে, বা যেটা তার মরাল কন্ডাক্টকে ভায়োলেট করবে। সেটা তো একটা সাংসদের, একটা ওদের বই হয় তো, মানে তো অফ সময় প্রচুর, মানে ঘরের খেয়ে পরের মোস্তরানো ছাড়া এই তো বইগুলো পড়তেও পারে। আমি জানি না কেন পড়ে না। আর বই না পড়লে এখন তো ইউটিউবেও ভিডিও পাওয়া যায়, সাংসদের কি এথিক্স, ডেকোরাম, এগুলো পড়তেই পারে। পড়লে আমার মনে হয় না কেউ সাসপেন্ড হবে।